আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। তো সকালবেলা গোষ্ঠী মারে দিছে আজকে ভাই, আয়া দিয়ে চাক্কা পাম্পসার করে দিছে। কেন চাক্কা হাওয়া ছাড়ে দিছে, হালে দিয়ে চাক্কা নতুন একটা চাক্কা কিনছি, 10 বছর ধরে চালাইতেছি, চাক্কা হাওয়া ছাড়ে দিছে। কোনটার কি একটা লাগে পরে সকালবেলা গাড়ি নিয়ে চাক্কা ঢাকা হাওয়া টাওয়া দিয়ে দেন, ইনশাল্লাহ এখন বেরোইমো। আর আজকে কিন্তু সাঙ্গে উঠতে মজায়া, তো বুঝতেই তো পারতেছেন কোন জায়গায় যে সাঙ্গে তোর ঢাকা এয়ারপোর্ট যায় সাঙ্গে তুলে দিব। ফোন মারছে 5-6 মনে ফোন দিতে, মাথা নষ্ট হয়ে গেছে। তো যাক আলহামদুলিল্লাহ, গাড়িটা এখন হচ্ছে হালকা পাতলা একটু ক্লিন করামো। আলহামদুলিল্লাহ গাড়িটা পরিষ্কার করে দিয়েছিলাম, জাস্ট শুধু বাইরে একটা মোজ দিতে হবে, হালকা পাতলা হালকা একটা ময়লা আছে, দেন কোনো কিছুই করতে হবে না। আরে আরে গোষ্ঠী মাসে তুমি এনে কে আজকে তুমি এনে এবার আমার গাড়ির সাইডে এবারছো জোড়া বান্ধি পারছো আমার গাড়ির লগে। তো যাক আলহামদুলিল্লাহ গাড়িটা এখন লক ছাড়াইতে দেবো, কারণ হালকা পাতলা মোজ দেওয়া দরকার, কারণ এতে ময়লা পড়ছে আর কি, আলগা ময়লা যেটা আছে আর কি, দেন এটাই পড়ছে। দেন হালকা পাতলা গামছা দিয়ে যদি বাড়ি দিয়ে দেই ইনশাল্লাহ চলে যাবো। তারপরে আর কি করবো, কারণ হচ্ছে যে একটু পরিষ্কার করে নেওয়া যায়, পরিষ্কার করা আছে সবকিছু, এভরিথিং সবকিছু করা আছে। দেন এখন হচ্ছে যে আমি কি করবো জানেন, হালকা পাতলা বাড়ি দিব, বাড়ি দিলে যে আলগা ময়লা যেটা আছে দেন এটা করে দেবো। তো চলো নেওয়া বর্ষা গাড়িটা একটু ক্লিন করে নিয়ে এখান থেকে বেরোই, কারণ প্যাসেঞ্জার অলরেডি একটা বার ফোন দিয়ে দিছে, কারণ একটু কথা বললাম ওনাদের সাথে যাইতে হবো। প্যাসেঞ্জার সকাল সকাল মাথা নষ্ট করে দিচ্ছে, আজকে সকাল না হইতেই ফোন দিছে, দিয়ে আইরা বেজাল বাজে দিছে। আর কি আছে, আর কোনো কিছু আছে না, জাস্ট মুখ দিয়ে চলেন আলাবর্ষা বেরোই। তো যাক আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম। তো এয়ারপোর্টে যাব, আর একটু কিছু টাকা তেল নিতে হবে আমাকে। এখানে দেখেছি সিরিয়াল আছে মনে হয়, 2টা প্রাইভেট কারের পরে তেল নেওয়া দরকার, কারণ আমাদের এলাকা পাম্পে থেকে সবসময় তেল নেই। আর গোষ্ঠী মাছ আজকে পুরাই মাথা নষ্ট করে দিব। কি ব্যাপার, আপনি টাকা আছেন কেমন ডালা ভাই? যাক তামসা দেখতেছে, আর আমি 100টা তেল নিবা টাকা দিছ, আমি 5000টা তেল নিব আজকে। যাক পাম্পে আসলাম, অল্প কিছু টাকা তেল নিতে হবে। দেন হচ্ছে যে কারণ সবসময় টিভে যাওয়ার আগে যখন কিছু টাকা বাড়তি হয় তখন কিছু টাকা তেল নেওয়া যায়। তো চলেন এখন আমরা তেল নিব এখানে। কাহা কেমন আছো? দাও 2 লাখ টাকা তেল দাও, 2 লাখ টাকা তেল দাও। আমি 200 টাকা নিব আজকে, কারণ প্রতিদিনই তেল উঠাই, কিছু কিছু টাকা অল্প অল্প কিছু করে টাকা উঠাই। ধরো 200 টাকা তেল দাও, অল্প করে দাও, গাড়া ভরা আছে তো, প্রতিদিনই কমাই কমাই উঠানো উচিত। তো যাক আলহামদুলিল্লাহ পাম্পে আসলাম, এখন আমরা হচ্ছে তেল নিতেছি। আর এই যে 2000 টাকা তেল নিতেছি আজকে। কেমন আছে ভাইও? মন স্বাধীন খারাপ কে? দাও বইরা দাও, দেখ শেষ তেল না শেষ। 200 টাকা দিছ না বেশি বেশি দিয়ে দিছ? যাক তেল নেওয়া শেষ, আর এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো। আজকে হচ্ছে আর মহিলা মানুষ সেরা সেরি সবাই চায় রয়েছে আমার দিকে, ঘটনা বুঝলাম না কিছুই বুঝলাম না, চায়া থাকে শুধু, বুঝলাম না ভাব সাপ। তো যাক বেরোইতেছি, তেল নিলাম অল্প কিছু টাকা তেল নিলাম আমাদের এলাকা পাম্পে থেকে, এখান থেকে নিলাম। কারণ হইতেছে যে প্যাসেঞ্জারকে একটা ফোন দেই, দেখি ওনারা রেডি আছে কিনা। তো বললেন না সকাল 7টার সময় ফোন দিচ্ছে, দিয়া বলতেছি ভাই হ্যাঁ আপনি কিন্তু জাস্ট টাইম 2টার সময় থাকেন, ঠিক আছে অসুবিধা নেই, ইনশাল্লাহ যদি বাইসে থাকে জাস্ট টাইম 2টার সময় আসবো। আর এখন বাজতেছে একটা, কত বাজে? 1:41 বাজে। তো যাইতে 20 মিনিট কিন্তু লাগবে না। তো চলেন আল্লাহ বর্ষা সিঙ্গেল রুটে যাইতে হইব, ওনাদেরকে একটা ফোন দেই, দেখি কি বলে। আরে বাপ রে বাপ, মাথা নষ্ট হয়েছে আজকে বেনালার। ওই যে দেখছেন ফোন দিয়ে দিছে কিন্তু। যাই হোক প্যাসেঞ্জার এখানে গেলাম, যাওয়ার পরে ওনারা সাথে সাথে রেডি। তো যাক ওনাদের আচ্ছা ব্যবহার আসলে সত্যি ভালো লাগলো। তো যাওয়ার সাথে সাথে দেন গাড়ি ঘোরাইতে যতক্ষণ দেন ওনারা বেরিয়ে পড়ছে, বেশি একটা লেট করে নাই। তো যাক একটা জিনিস ভালো লাগছে, ওনারা নিয়ে বসায় রাখে নাই, কারণ ওনারা আমাকে সকালবেলা ফোন দিচ্ছিল একবার, যে বলছে যে মেহেদি ভাই আমরা কিন্তু টাইম টু টাইম বের হয়ে চলে যাবো, আপনি ভাইয়া টাইম টু টাইম চলে আসেন। আমি বললাম আচ্ছা সমস্যা নাই, আপনারা রেডি হওয়ার পরে ফোন দিয়েন, আমার যাইতে সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে 10 থেকে 15 মিনিট এভাবে বলছি। পরে ওনারা রেডি হওয়ার পরে আমাকে ফোন দিছে, দিয়ে বলছে মেহেদি ভাই আসেন। পরে গেছি, যাওয়ার পর দেন উঠাইনি, আল্লাহ ভরসা সব বেরোইছি। আর আজকে কেমন যেন রাস্তাঘাট একদম ফাঁকা লাগতেছে, যেহেতু রমজান মাস এই জন্য আরো বেশি ফাঁকা। রাস্তাঘাটে গাড়ির চাপ তেমন, রাস্তাঘাটে গাড়ির চাপ নাই বললে চলে, কারণ আজকে যেহেতু ঢাকা যাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি অবশ্য কে কে জানেন কমেন্ট করে জানাবেন দেখি। আজকে কিন্তু ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি, আমি বইলা দিলাম। কারণ হচ্ছে ইদানিং একটু টিভের বাজার একটু খারাপ, কারণ রমজান মাস তো ভাই, এই জন্য হচ্ছে টিভের বাজারটা খুবই খারাপ। তো যাই হোক আমাদের এলাকায় টিভের বাজারটা খুবই খারাপ। তা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন
অবশ্যই ভালোবাসা মানুষ যারাই আছেন অবশ্যই একটু করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কোন পর্যন্ত গেছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কিছুদিন আগে হচ্ছে বিভিন্ন জায়গায় টিপে যাওয়া গেছে, মানে যেহেতু পিকনিকে ছিল সিজন ছিল এই জন্য এক একদিনে এক এক জায়গায় যাইতে পারছি। তো সব ভিডিওগুলো আস্তে আস্তে আপনারা পাবেন, কোনো প্রবলেম নয়। হয়তো সামনে আগে পিছিয়ে ভিডিওগুলো দিতেছি, হয়তোবা মানে ভিডিও এডিট করতে একটু লেট হইতেছে, কারণ টিভির চাপ অনেক বেশি ছিল ঈদে, মানে রোজার আগে। আর এখন তো যেহেতু রোজা, তো সবাই ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করবেন। আর কে কে রোজা আছেন, ভালোবাসা মানুষ যারাই আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, তো চলেন আল্লাহ বর্ষা যাইতে থাকি, সামনে যাবো, কিন্তু আজকে গ্যাস নেওয়ার দরকার নাই। কিন্তু আমাদের এলাকার দিয়া সত্যি বলতে কি জানেন, ইদানিং একটু টিভির চাপ নাই বললেই চলে, কারণ টিভির বাজারটা এত পরিমাণ খারাপ যে বলার মতো না। এই যে 4-5 দিন 8-10 দিন হইতেছে, রোজা কিন্তু অলরেডি 10টার মতো চলে যাইতেছে অলরেডি। 10 দিনে কিন্তু মাত্র টিপ মারলাম হচ্ছে আর গোষ্ঠী মাছ কি এলেনে কিছু না। তো যাক 10 দিনের মধ্যে টিপ মারছি হচ্ছে মাত্র কয়টা জানেন, 2টা। কারণ আজকে একটা দেখতেছি আর সেদিন একটা মারছি, রোজার 3 দিন পরে একটা মারছি, আজকে একটা দেখতেছি। তাহলে দেখেন 10 দিনে 2টা টিপ কেমনে চলা যায়। তো যাক, যেহেতু রমজান মাস সেক্ষেত্রে টিপের চাপ নাই বললেই চলে, একদমই খারাপ যাইতেছে এক মাসটা। তো আসলে সামনে কিন্তু আবার ঈদ আছে, ঈদের আগে কিন্তু অবশ্য বাজার একদম চাঙ্গা থাকবো। তার কারণ হইতেছে ঈদের 4-5 দিন আগের থেকে নিয়ে অলরেডি কিন্তু টিভির চাপ পড়ে যাবো। 4 দিন মানে ছুটি হওয়ার সাথে সাথে কিন্তু টিভির চাপ পড়ে যাব। আবার একটু টিভির চাপ হতে পারে ঈদের আগে, ঈদের 10 দিন আগে, কারণ কিছু যে বিদেশে আছে ওনারা ঈদ করার জন্য বাংলাদেশে আসবে আর কি, 2-5-7 দিন 8-10 দিন আগে এরকম আর কি, তখন একটু চাপ পড়তে পারে। তাছাড়া কিন্তু দেন মানে টিভির চাপ মানে তেমন একটা পড়বে না। আবার ঈদের পরে কিন্তু হচ্ছে বিয়া শাদির চাপ পড়ে যাবো আর কি, যেটা জানি। কারণ সবসময় তো ঈদের পরে অনেকে বিয়া শাদি করায় বা বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন ছুটি মুটি বা গ্রামে আসে, তখন বিয়া শাদি দেয় বা বিয়া শাদি করে, তখন কিন্তু দেন হাগামতো করার সময় নাই। আসলে কাহিনী সত্যি বলতে এটাই যে ঈদের পরে হাগামতো করার সময় নাই, মানে ঈদের পরের দিন থেকে নিয়ে যে পর্যন্ত গার্মেন্টস ফ্যাক্টরি যে পর্যন্ত না খুলবে তার আগে কিন্তু কোনো ছুটি নাই, বা হচ্ছে যে কোনো টিপের কোনো মানে ভরসা মানে নাই আর কি, কোনো টেনশন নাই আর কি, টিপ থাকবে এটা বাধ্যতামূলক। তো চলেন আল্লাহ ভরসা, বর্তমানে টুঙ্গি আছি, মাঝখানের লাইনে আছি। তো সামনে যাওয়ার পরে কিন্তু আমরা ফ্লাইওভার উঠে যাবো, কারণ ফ্লাইওভার দিয়ে কিন্তু বেশি একটা টাইম লাগবে না আমাদের। এখানে হালকা পাতলা একটু জ্যাম লাগতেছে। তো চলেন ডান দিয়ে কাইটে যাওয়া যায় কিনা। আমি একটা জিনিস খেয়াল করলাম যে রমজান মাসের ভিতরে মানে লোকজন বাসা থেকে তেমন একটা বের হয় না, একদম দরকার ছাড়া সবসময় বাসায় থাকে। আর বাসায় থাকে এটা হচ্ছে শরীর ভালো থাকে এর জন্য। আর বাইরে যারা বের হয় আসলে পার্সোনালি কাজে ছাড়া কিন্তু কেউ বাইরে বের হয় না। যেমন রোজার ভিতরে আসলে যারা অফিস করে, যারা অফিস বা স্কুল কলেজ ভার্সিটি এরকম যারা যেখানে যেখানে দরকার, শুধু দরকারের জন্য কিন্তু বের হয়। যেমন আমার দরকার আছে বেঁধে কিন্তু আজকে কিন্তু ঢাকা এয়ারপোর্টে যাইতেছি। আর যদি দরকার যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু আজকে এয়ারপোর্টে যাইতাম না, এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, রাস্তাঘাট একদম ফাঁকাই, ইফতারের টাইম হয়ে যাবে আজকে এয়ারপোর্টে। আজকে কিন্তু আমাদের ইফতার এয়ারপোর্টে ভিতরে করতে হবে, তাছাড়া কিন্তু কিচ্ছু কারণ নাই। গতকালকে বলতে যেদিন একটা ট্রিপ মারছিলাম ফার্স্ট রমজানের মধ্যে, ওই ট্রিপটা হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়ায় ইফতার করতে হয়েছে। রাস্তার মধ্যে বলতে আপনার হচ্ছে একদম দাঁড়ায় 1 গ্লাস পানি খাই ইফতার করছি। আজকে যেহেতু ট্রিপ হচ্ছে 2টা, রমজান যাইতেছে 10টা 8টা 9টা যাইতেছে আর কি। তো যাই হোক, তো 10টা দেখতে কিন্তু আর 10টা চলে গেল, আর কিন্তু বেশি দিন নাই ইনশাল্লাহ। কিন্তু এখনো কিন্তু সামনে ঈদের একটা ভাব ভঙ্গি চলে আসছে, কারণ মানুষের মার্কেটে কালকের আগের দিন এক ভাই আসলে একটা মার্কেট করতে গেছিল কিছু কাপড় চোপড় কেনার জন্য, আমাদের এক ড্রাইভার ভাই, মানে ওনার সাথে গেছিলাম মার্কেটে। ভাই যে পরিমাণ ভিড়, মানে ঈদ আসার আগে যে একটা অবস্থা, রমজান 10টা যাওয়ার সাথে সাথেই। কারণ উনি কাপড় চোপড় কিনে নিলে এই জন্য বললো যে ঈদের ভিতরে সময় পাবে না, কারণ ঈদের 10 দিন আগের থেকে তো আমরা আসলে হাওয়া হয়ে যাবো। এই জন্য হচ্ছে বললো যে চলো তাহলে আবার তো 2-3 প্যান্ট 2টা শার্ট কিনে নিয়ে আসি। আর গোষ্ঠী মারতে গাড়ি শোরুম নাকি ওদিক দিয়ে। তো যাই হোক, এই জায়গাটাকে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা সিটি ভিতরে আছি, উত্তর আজমপুর, জসিমউদ্দিন। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা কোন পর্যন্ত ছিলাম, ও হ্যাঁ কাপড় চোপড় মার্কেট। তো যাই হোক, এই জন্য নিয়ে গেছিলো, যাওয়ার পর দেখি যে পরিমাণ দাম চাই রে ভাই, দামের থেকে কাপড়ের মানে বেশি আর কি। তো যাই হোক, কাপড় চোপড়ের অনেক দাম বাইরে গেছে। ঈদের সামনে আসলে সবারই দাম বাইরে যায়, বিশেষ করে দোকানওয়ালা মার্কেটওয়ালা যারা আছে, হ্যাঁ তো পুরো ঈদের দিন পুরো একটা মাসই থাকে ঈদের দিন, আর আমাদের ঈদের দিন থাকে মাত্র ঈদের দিন।
আমরা যারা গাড়ি চালাই আমাদের ঈদের দিন ধরতে গেলে মাসে 30 দিনই, সপ্তাহে 7 দিনই, 365 দিনই ঈদের দিন। তো যাই হোক, তো চলেন আল্লাহ ভরসা ডাইরেক্টলি এখন এয়ারপোর্টে ভিতরে ঢুকে যাবো, কারণ ইফতারের টাইম হয়ে যাইতেছে, বেশি একটা টাইম নাই এয়ারপোর্টে ঢোকার পরে ইফতার কিন্তু আমাদের। তো যাক আলহামদুলিল্লাহ, মাত্র এসে এয়ারপোর্টে পৌঁছাইলাম আর জায়গা পাইলাম, যে বাইরে জায়গা করে দিছে আজকে আমারে। আর এয়ারপোর্টের ভিতরে কিন্তু সত্যি বলতে আজকে গাড়ির চাপ তুলনামূলক অনেক বেশি। আর আমাদের যাত্রী নামার কথা হচ্ছে 6টার সময়, আর এখন কিন্তু অলরেডি 5টা বাজে, 5:30 বাজে। তো মাত্র আসলাম, আর দেখি আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হবো। আজকে কিন্তু ইফতার কিন্তু আমাদের হচ্ছে যে এয়ারপোর্টেই করতে হবো। তো গত বছর কিন্তু আমরা এয়ারপোর্টে 3, 4, 5, 6 বার মানে ইফতার করছিলাম, আজকে কিন্তু সেম এয়ারপোর্টে ইফতার করতে হবো। তো চলেন আল্লাহ ভরসা একটু ওয়েট করি। যাত্রী তো নামে চলে গেছে, এখন এই যে আমরা কয়েকজন ভাই বাজার থাকবো, মিলে আজকে ইফতার করবো। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা ইফতার কেনার জন্য চলে আসলাম হচ্ছে এয়ারপোর্ট রেস্টুরেন্ট ক্যান্টিনে। তো আমাদের ভাই একটা হচ্ছে যে ইফতার নিতেছে, আর এই জন্য নায়ক সবাই বসে আমার লগে লগে কিছু কয়ে দেন। ইফতার তো বেশি একটা টাইম নেই ভাই, সবার দাওয়াত দেওয়া দেয় নাকি এয়ারপোর্টে যারা আসবে না এখান থেকে ইফতার খাওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু ইফতার কিন্তু বেচাকেনা চলতেছে, বাট ভাই একটা নিতেছে আর আমি এখানে দাঁড়াই আছি। উনি নিয়ে আসলে কিন্তু বেরোয় চলে যাবো। আর একটা কথা, এয়ারপোর্টে যারা ক্যান্টিনের সামনে দিয়ে গাড়ি রাখবেন এভাবে, অলরেডি কিন্তু মামলা। দাদা খাইছেন কখন আপনি? 3,000। যাক এখানে যারা আসবেন অবশ্যই গাড়ি পার্কিং করে এখানে আসবেন না, পার্কিং কইরা দেন এখানে আসবেন। এই যে যার গাড়িগুলো আছে মামলা লিখতেছে, আরেকটা রেডি করতেছে। তো যাক এখানে হচ্ছে পার্কিং নিষেধ আছে, আবার অনেকে জানে না, গাড়ি রাইখা হইতেছে খাইতে যায়, এর জন্য হচ্ছে যে মানে পুলিশে মামলা দিয়া দেয়। ওখানে কিন্তু পার্কিং নিষেধ লেখাই আছে, তারপরে হচ্ছে কিন্তু মামলা দিয়া দেয়। তো বলে ওখানে কেউ গাড়ি রাখেন না, তাহলে কিন্তু 100% সে মামলা খাবে। যাক আলহামদুলিল্লাহ, আমরা ইফতার করছি, আর ইফতারের পরে উনি হচ্ছে বেড়ে পড়ছে। দেখেন কার যে কোথায় আছে বা বলা যায় না, আজকে যে আমরা এখানে ইফতার করবো কখনো ভাবতে পারি নাই। তো যাক ইফতার করার পরে ঢাকা থেকে বেরোতেছি, আর আমার কিন্তু আরে গোষ্ঠী মারছে, কি ঝিকিমিকি করতে দেখা যায়, কত সুন্দর লাগতেছে না ঢাকা সিটির ভিতরে আসলে। তো রমজানের ভিতরে প্রত্যেকটা বিল্ডিং এ প্রায় লাল, নীল, সবুজ, হলুদ বাতি এরকম বাতি জ্বলতেছে, খুবই সুন্দর লাগতেছে, মানে কেমন জানি ভালো লাগতেছে। অলরেডি ঈদ আয়া পড়ছে, তো জ্যাম থাকলে কিন্তু ঈদ লাগে, হ্যাঁ, আর জ্যাম না থাকলে কিন্তু ঈদ লাগে না। জ্যাম মানে ঈদের ভিতরে সব থেকে বেশি মজা হইতেছে রাস্তাঘাটে জ্যাম পড়ে থাকে, সেটা হচ্ছে সব থেকে মজা। সেটা হচ্ছে যে অনেকে গ্রামে যাওয়ার সময় বা যদি জ্যাম না থাকে সেক্ষেত্রে বলে আজকে 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা আয়া পড়ছি, মানে 2 ঘন্টা রাস্তা 6 ঘন্টা আয়া পড়ছি, বেশি টাইম লাগে না। আর যদি মনে করেন জ্যাম লাগছে, মনে করেন 5 ঘন্টা রাস্তা 14 ঘন্টা যখন না যাওয়া যায়, তখন কাম হয়েছে ঈদের মধ্যে বাড়িতে গেতেছি 14 ঘন্টা 15-16 ঘন্টা বাড়িতে গেতেছি, এরকম এক একজনের গল্প সপ্প করবো, দেন এই দিন ভালো লাগবো। এটাই হচ্ছে আসলে মূলত ঈদ। ঈদের ভিতরে জ্যাম না পড়লে কোনো ঈদই মনে হয় না, আর ঈদের ভিতরে তো জ্যাম পড়লে তো পুরাই মাথা নষ্ট, যে ঈদ আয়া পড়ছে, মানে সবার একটা মানে আনন্দ লাগে আর কি। সবথেকে বেশি আনন্দ লাগে ড্রাইভারদের, না যে ঈদের ভিতরে জ্যামে পড়ে থাকে। সত্যি বলতে কি জানেন, ঈদের ভিতরে একটা বিরক্ত লাগে কি জানেন, জ্যামের ভিতরে ডানে বামে গাড়ি থাকে, কোনো দিকে ইউটার্ন করা যায় না, ডান বাম দিয়ে যাওয়া যায় না। 3 ঘন্টা রাস্তা 12 ঘন্টা লাগে, 12 ঘন্টা রাস্তা 24 ঘন্টা লাগে, এরকম অবস্থা। তো যাক ঢাকার ভিতরে আজকে ভালো লাগতেছে, প্রত্যেকটা জায়গা থেকে লাল নীল ঝিকিমিকি বাতি জ্বলতেছে, মানে খুবই সুন্দর লাগতেছে আর কি পরিবেশটা। দেখেন সামনে একটা হোটেল আছে, তো এটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো জায়গাটা কে গেছিলেন আমি লোকেশনটা বলে দিই, টঙ্গী ফ্লাইওভার দিয়ে উঠছি, সরি আজমপুর ফ্লাইওভার থেকে উঠছি। তো যাওয়ার পথে হাতে ডান পাশে এই বিল্ডিংটা পড়ছে, যদি কেউ চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যেহেতু জসিমউদ্দিন থেকে উঠছি, একদম টঙ্গী গিয়ে নামাই দেবো বিল্ডিংটা হাতে ডান পাশে, জায়গাটার নামটা মনে হচ্ছে না, যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাকে। আমরা কিন্তু একদম ইফতারের পরে কিন্তু বেরিয়ে পড়ছি এয়ারপোর্ট থেকে, কারণ ওই টাইমে রাস্তাঘাট জ্যাম থাকে না, একদমই ফাঁকা থাকে, কারণ অনেকেই সবাই ইফতার করার জন্য ব্যস্ত থাকে, নামাজ পড়ার জন্য ব্যস্ত থাকে। দেন আমরা এয়ারপোর্টে ইফতার করার পরেই মানে সাথে বেরিয়ে পড়ছি, বেশি একটা লেট করি নাই, এজন্য খুব দ্রুত এই পর্যন্ত চলে আসছি। তো সামনে যাওয়ার পর দেখি ভালো একটা রেস্টুরেন্ট থেকে খাবার খাইতে হবে আমাদের, কারণ ইফতারের পরে আসলে কোনো কিছু খাবার খাইতে পারি না। দেন শুধু ইফতার বুট বুন্দা মুড়ি জিলাপি পেঁয়াজু দেন এগুলা কিন্তু খাবার খাইছি আর কি, সবাই মিলে একসাথে বানায় খাইছি আর কি। তো তারপরে কিন্তু আর কোনো কিছু খাবার খাইতে পারি নাই। দেন শুধু সামনে যাওয়ার পরে ভাত খাইতে হবে, কারণ সারাদিন যাবৎ খাবার খাওয়া হয় না। হালকা পাতলা মুড়ি ওগুলাতে ধরুন পেটও তো তেমন একটা ঠিকভাবে থাকে না, ভাতের উপরে তো কোনো কিচ্ছু নাই। এজন্য সামনে যাওয়ার পর দেখি ভাত খাই নিতে হবে ভালো একটা রেস্টুরেন্ট দেখে। ওনারা আমাকে বললো যে মেহেদী ভাই সামনে যাওয়ার পরে ভালো একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়ান, হালকা পাতলা সবাই মিলে খাবার খায় নেই।
পরে বললাম তো সমস্যা নাই, কেমন জায়গা দাঁড়াবো আপনারা বললেন। পরে বললো সমস্যা নাই, আমাদের একটা পরিচিত আছে, আমরা ওইখানে দাঁড়াবো, তুমি ওইখানে কিছু খাবার খাই নিও। আবার বললাম যে অসুবিধা নাই, খিদা লাগছে দ্রুতই, ভালো লাগতেছে না, মাথা ঘুরাইতেছে, হ্যাঁ এরকম অবস্থা। পরে বলতেছি কোনো সমস্যা নেই ভাই, যাইতে থাকো আস্তে আস্তে, কোনো প্যারা নাই, তাড়াহুড়া নাই, তোমরা ভাবে যাইতে থাকো। মানে প্যাসেঞ্জার কেউ সত্যি অনেক ভালো, যা বলার মতো না। মানে মানে অন্যরকম আর কি, তাদের আচার ব্যবহার খুবই ভালো। আবার অন্য অন্য প্যাসেঞ্জার ভাই যে ভাব করি ভাই, মাথা পুরাই নষ্ট, মানে কি যে করবো, কি করবো ভাই, যা ভাষা কই যাবে না। তো চলেন আল্লাহ ভরসা, এখান থেকে যাবো, যাওয়ার খাবার খায় দেন একদম পাম্পে চলে যাবো, কারণ গাড়িতে গ্যাস নিতে হইব, কারণ আসলে ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, এর জন্য আসলে মন স্বাধীনও ভালো নাই। তো চলেন আল্লাহ ভরসা, দেখি যাই, যাওয়ার পরে গ্যাস নিতে হবে। তো দেখি পাম্পে আপাতত কতক্ষণ লাগতে পারে, পাম্পে আপাতত আমাদের 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে, কারণ খাইতে গেলে আধা ঘন্টা লাগবে, এটা ফিক্সড, কারণ আধা ঘন্টার নিচে কোনো খাবার খাওয়া হয় না। এজন্য হচ্ছে খাবার খাইতে গেলে আধা ঘন্টা লাগবে, এজন্য হচ্ছে যে দেন আমরা খাবার খাইয়া পাম্পে চলে যাবো গ্যাস নেওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ, কেমন মাত্র পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। কি একটা বিপদে পড়ে গেছি ভাই, দুপুর 3টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ। আগে ছিল হচ্ছে সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত, এখন কিন্তু সময় কিন্তু আরো আগাই দিতে, সেটা হচ্ছে দুপুর 3টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ। তো যাক, এই যে আমাদের টাঙ্গাইল বর্তমান সেমকো পাম্পে আছি, গোষ্ঠী মারার পাম্পে আছি। তো এখন মাত্র গ্যাস নিমো গাড়িতে, যাওয়ার সময় কিন্তু সিএনজি উঠাই নাই, আর সময় এখন কিন্তু নিতেছি। আর ওই যে আমার বস একটা আয় হাই গোষ্ঠী মারছে, আসো গে, আমার বসে কিন্তু আমারা কিন্তু সবসময় ফুল প্রেসারে গ্যাস দেয় এখানে, প্রয়োজন হলে মেশিনে একটা দুইটা একটু বন্ধ রাখে, তারপর দেন আমাকে দেয়। যদি প্রেশার না পাই সেক্ষেত্রে আমারে বলে তুমি 10টা মিনিট দাঁড়াও, তোমার গ্যাস উঠাই দিতেছি। তো এই জন্য দাদারে থ্যাংক ইউ, আর এই সেমকো পাম্পে আসি বর্তমানে সবারই থ্যাংক ইউ। তো চলেন আল্লাহ ভরসা গ্যাসটা নিয়ে ঘুরতে চলে যাবো। আর আজকে গলা ভেঙে গেছে ভাই, চিলাইতে ভাই, মাথাটা পুরাই নষ্ট একবারে ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, পাম্পে থেকে দেন সোজা চলে আসছি ওনাদের এলাকা, আর ওনাদের এলাকা সবাইকে নামাই দিতেছি। তো দেখেন কি একটা অবস্থা, মানে জঙ্গল দেখছেন, কি একটা পাহাড় পর্বত, এদিক দিয়ে নদী, আবার এদিক দিয়ে টিনের বেড়া, কি একটা অবস্থা। আবার কলা গাছ ভাঙ্গে পড়বো, হ্যাঁ কলা গাছ এমনি ঝুলতেছে, ডর করতেছে আমার, বুথ ছোড়া আইতেরি গোষ্ঠী মারছে, জাকি মাকে দিতেছে, মনে হয় নাউজুবিল্লাহ, দোয়া দৌড় পড়া উচিত না মাঝে মধ্যে, হ্যাঁ, কারণ আমরা গাড়ি চালাই বিভিন্ন জায়গা বিভিন্ন কিছু, কিন্তু রাস্তা আমাদের চোখে পড়ে, আসলে সত্যি কথা যেটা বলতে এটাই। কারণ গ্রামের ভিতরে কিন্তু বেশিরভাগ অনেক কিছু পরে, মাঝে মধ্যে সামান দিয়ে দেখি আগুনের দোলা গেতাছে, মানে এই যে বন্ধু, এই যেমন একটা বন্ধু, মানে একটা ক্ষেত, একটা বড় একটা বিলের মতো, এই যে এরকম জায়গা দিয়ে ওই যে বাতি জ্বলতেছে, ওই যে আমার আঙ্গুল যেমন বাতি জ্বলতেছে, সেম এরকম কোন একটা জায়গা, মানে এলাকার ভিতরে আসলে অন্যরকম কিছু জিনিস, মানে ভয়ঙ্কর কিছু দেখা যায় আসলে, সত্যি বলতে এটাই। আর এখন 12টার মধ্যে বাজে, কিন্তু 11:25 বাজে, অলরেডি শয়তান কিন্তু এখন নাই, কারণ হচ্ছে রমজান মাস, হ্যাঁ এই জন্য শয়তান চলে গেছে 1 মাসের জন্য। তো দেখা আমি একটা জিনিস দেখায়, ভয়ঙ্কর একটা জিনিস, এই দেন একটা বাথরুম দেখছেন, এই সময় যে একটা বাস ভেঙে পড়ে, মানে এদিকে কিন্তু জঙ্গল দেখছেন, আরা এদিকে আরা, এদিকে কিন্তু পুরো একটা আরা, কারণ এই জায়গাটা বেশি একটা সুবিধাজনক না আমার কাছে, কারণ পুরা বাথরুম। তো আপনারা যদি কেউ ভূত এফএম শুনে থাকেন, ডর ভূত এফএম, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি কেউ ভূত এফএম কোনো কিছু যদি শুনে থাকেন, যে কিছু কিছু জায়গায় অলৌকিক ঘটনা, ডাল ভেঙে পড়তেছে, ঘাস ভেঙে পড়তেছে, হ্যাঁ গাড়ি চাকা আটকে ধরছে, তো এরকম কিছু কিছু ভয়ঙ্কর জিনিস শোনা যায় কোথায় মানে জানেন, মানে ইউটিউবে লেগে ছাড় দেন যে ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স ড্রাইভার বা অ্যাম্বুলেন্স বা মানে অনেক কিছু, অনেক সময় কিন্তু অনেক কিছু কিন্তু ঘটে। দেন এই যে বাসুরি আরেকটা, কারণ এইদিকে বাড়ি, তার মানে মনে করেন আমি যদি এখন যদি গাড়িতে নামে দেখে চিলাওয়ালা শুরু করে দেই, তাহলে কি লোকজন বেরোইবো না বেরোইবো না? সবাই একটু কমেন্ট চলে গোষ্ঠী মারছে, তাড়াতাড়ি লেখ লিখতে থাকেন, আমি দেখতেছি, হ্যাঁ ঠিক আছে। তো যাক, ভয়ঙ্কর একটা এলাকার মধ্যে আর ছিলাম আজকে, মানুষজন কিন্তু একদমই নাই, লুকালয়, এই দিক দিয়ে তো পুরো আবার জঙ্গলের মতো দেখা যাইতেছে। তো যাক, সবাইকে নামাই দিলাম, ভয়ঙ্কর রাস্তাতে যাইতেছে আজকে, একদম মাথা নষ্ট। এখন যদি সামনে যদি কোনো কুত্তা বিড়াল যদি পরে সামনে উঠে আছে নি, ডরানি ছাড়া, অবশ্যই ডরাইবো না, গাড়ির ভিতর থেকে ডরাইবো না, তারপরে একটা ডর একটা ভাব আছে না। যেমন আমি এখানে গাড়ি নিয়ে চালাই গেছে, আমার চাকার পিছু যদি মানে ধুপুত করে যদি একটা আওয়াজ হয়, বাজে একটা আওয়াজ হয়, তাহলে তো আমি বুঝবো যে কোনো কিছু একটা হয়েছে। আবার যদি সামান দিয়ে যদি কোনো কিছু একটা যদি সাদা কাপড় টাপড় পিনতে বা বুড়ি টাইপের কোনো কিছু যদি যায়, আমি তো জিনিসটা দেখে বুঝবো যে না কোনো কিছু ভয়ঙ্কর কোনো কিছু যাইতেছে। কেন এই যে সব এলাকার ভিতরে অনেক সময় অনেক কিছু দেখা যায়, আর
আসলে আমরা আসলে বুঝতে পারি না কিছু কিছু অলৌকিক জিনিস, মানে অলৌকিক ঘটনা কিন্তু এই যেসব গ্রাম অঞ্চলের মধ্যে হয়ে থাকে। যদি কেউ আর বুঝতে পারছে কি ব্যাপার, লাইটটি কাটিয়ে লাগা নাকি কইতে কইতে লাইট বন্ধ হয়ে যায় কি বুঝলাম না কিছু। তো দেখেন অলৌকিক ঘটনা বলতে বলতে লাইট একটা বন্ধ হয়ে গেছিল আমার সামনে, হেডলাইট বন্ধ হয় না, পার্কিং লাইট যে ফগ লাইট যে অটোমেটিক বন্ধ হয়ে গেল। বুঝলাম না কাহিনী, শরীরে পশম দাঁড়াই গেল হঠাৎ করে। আর একটা পুকুর, বিশাল বড় একটা পুকুর। এইসব পুকুরে কিন্তু ভালো না আসলে, পুকুরের চারটে কানে কিন্তু 4 রকম পোলাপান খায় বা মানে ভয়ঙ্কর কোনো কিছু খায় আর কি, মানে মুরব্বীদের কাছে শোনা আর কি। এইসব পুকুরে নাকি গোসল করলে নাকি মাঝে মধ্যে পোলাপানে পাউডাই না ধরে, তারপর হচ্ছে যে মানে গোসল টোসল করলে রাত স্বপ্নে দেখা অনেক কিছু কিন্তু ঘটে আসলে বিভিন্ন জায়গায় আসলে। মানে ঘুরলে কিছু কিছু ভয়ঙ্কর জায়গা দেখাতে দেখেন, আর ওই যে ভয়ঙ্কর কবরস্থান। তো যাক, কেউ ভয় পায়েন না, আমি কাউরে ভয় দেখাই যাচ্ছি না, কারণ ভয় পাওয়ার কিছু নাই এখানে, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা হাই হাই সত্যি কথা ভয়ঙ্কর একটা পুকুর। তো আমি যদি এই দিক দিয়ে একটু দেখাই আপনাদের, এই দেখেন এই যে আল্লাহ নাউজুবিল্লাহ, এই যে কি ভয়ঙ্কর একটা পুকুর দেখেন। এইসব পুকুরের ভিতরে কিন্তু আসলে কি গোসল করেন না, মানে গোসল যেটা বলা আর কি, বিভিন্ন এলাকায় বিভিন্ন কথা কয়ে থেকে গোসল যেটা বলা কি ওইটা করেন না, কারণ রাত্রেবেলা অনেক পোলাপানের স্বপ্নে দেখা পুকুরের ভিতরে নামছে, গোসল করতেছে, শাড়ি কাপড় পিনতে বই হয়েছে, বউ সাইজে দাঁড়ায় আছে, ডাকতেছে আপনারে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সবাই একটু ভয় পায়েন না, হ্যাঁ, কারণ ভয় পায়েন না, ভয়ঙ্কর এলাকা দিয়ে যাইতেছি আজকে, পুরো মাথা নষ্ট। তো সামনে যাওয়ার পর সেমবি রাস্তা কিন্তু পামো, মানে আমাদের এলাকা থেকে একটু ভিতরে আর কি, মানে অন্য একটা এলাকায় আসছে আর কি। এই এলাকায় হচ্ছে এরকম অবস্থা। তো দেখেন ভয়ঙ্কর একটা পুকুর। আসলে এইসব পুকুরে আসলে আশেপাশে রাত্রেবেলা না যাওয়াই ভালো, বিশেষ করে রাত 12টা-1টার পরে, কারণ পুকুরের সাইডে বিভিন্ন কুত্তা বিলাই, হ্যাঁ, বিভিন্ন একটা প্রজাতির একটা মানে মানুষের রূপ ধরে, মানে আর কি মুরব্বীদের কাছে শোনা যায় আর কি, রূপ ধরে মানে থাকে। মাঝে মধ্যে হচ্ছে যে শাড়ি কাপড় কিনতে বয়ে থাকে, বাচ্চার মতো আওয়াজ করে, কান্না করে, মানে ভয়ঙ্কর অবস্থা কিন্তু এদিকে, সত্যি ভয়ঙ্কর অবস্থা। যাক, মেইন রোডে উঠলাম। তো যাই হোক, আজকে ভয়ঙ্কর কাহিনী। কে কে ভয় পাইতেছেন, কে কে ভয় পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেয়েরা তো জানে ভিডিও দেখবো না, গোষ্ঠী মারা ভিডিও দেখবো না। পোলারা আমার ভালোবাসা মানুষ, সবসময় আমি পোলাদেরকে সবসময় সাপোর্ট করি। তো ভালোবাসা মানুষ যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভয় পাইছেন কিনা, আর কে কোন জায়গাতে ভিডিও দেখেন গোষ্ঠী মারতে কমেন্ট করেন তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে ভাড়া ছিল হচ্ছে 12,500 টাকা ভাড়া ছিল, এয়ারপোর্ট গেছিলাম আপনারা জানেন। আর রাস্তায় গ্যাস লাগছে মাত্র 1500 টাকা। 1500 টাকার মতো গ্যাস আমাদের এলাকা থেকে লাগে না, মানে বেশি লাগে না আর কি, 1450 1420 এরকম মানে লাগে আর কি মাঝে মধ্যে, এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, 1500 টাকা খরচ, তারপর হচ্ছে 1000 টাকা খোরাকি, 2500 টাকা সব মিলা খরচ, আর হয়েছে 3000 টাকা ইনকাম আজকে, অ্যাক্টিভ ইনকাম। দুপুর কটা থেকে নিয়ে দুপুর 2টা থেকে ধরেন, 2টা থেকে রাত 12টা ধরেন, তাহলে কয় ঘন্টায় কত ইনকাম? তো আপনারা ঘন্টা আমি অবশ্যই কমেন্টসে মানে থাম্বনেলে লিখে দিব, উপরে টাইটেলে লিখে দিব, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন ছিল। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।